প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এ কে মঞ্জু, প্রভাষক জীববিজ্ঞান। আমি এইচ আরিফ কলেজ। আজকে আমি যে ক্লাসটি নিব সেটি মূলত প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য। জীববিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। আমাদের আজকের আলোচ্য বিষয় নিউক্লিক অ্যাসিড। 1869 সালে বিজ্ঞানী ফ্রেডরিক মিশার ক্ষতস্থানের পুজের শ্বেতরক্তকণিকার নিউক্লিয়াস থেকে একটি নতুন রাসায়নিক পদার্থ আবিষ্কার করেন এবং তিনি এর নাম দেন হচ্ছে নিউক্লিন। নিউক্লিন। তিনি এর মধ্যে প্রত্যক্ষ করেন শর্করা, আমিষ ও স্নেহ, এই তিন ধরনের উপাদানের মধ্যে আছে। তাহলে নিউক্লিন, যার মধ্যে শর্করা, আমিষ এবং স্নেহ আছে, এটা বিজ্ঞানী ফ্রেডরিক মিশার সর্বপ্রথম উল্লেখ করেন। তারপরে বিজ্ঞানী অল্টম্যান দেখেন যে এই যে নিউক্লিন যে পদার্থটা আবিষ্কার করছে এটার মধ্যে একটা ধর্ম আছে, সেটা হচ্ছে অ্যাসিড ধর্ম। তারপর তিনি এই অ্যাসিড ধর্ম পাওয়ার পর এই নিউক্লিনকে নামকরণ করেন নিউক্লিক অ্যাসিড হিসেবে। তারপরে বিজ্ঞানী আলবার্ট কোসেল তিনি দেখেন যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে তিন ধরনের উপাদান আছে। একটা হচ্ছে নাইট্রোজেন বেসের মধ্যে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। এগুলোর মধ্যে তিনি এই অ্যাডিনিন এবং গুয়ানিন, এটা হচ্ছে পিউরিন, এবং সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন। অর্থাৎ তিনি বলেন যে দুই ধরনের নাইট্রোজেন বেস আছে, এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস আছে, এবং নিউক্লিক অ্যাসিডের মধ্যে একটা পেন্টোজ সুগার থাকে। পেন্টোজ সুগার মানে হচ্ছে দুই ধরনের পেন্টোজ সুগার, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। তাহলে তিনি বলছেন যে এর মধ্যে পেন্টোজ সুগার থাকে এবং ফসফরিক অ্যাসিড থাকে। ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4 এবং ফসফরিক অ্যাসিড থাকে। তাইলে বিজ্ঞানী আলব্রেক্ট কোসেল তিনি বলছে যে এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস, পিউরিন ও পাইরিমিডিন, এবং এর মধ্যে সুগার থাকে অর্থাৎ পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিড থাকে। এর জন্য তিনি 1910 সালে তিনি নোবেল প্রাইজ পান। তারপরে বিজ্ঞানী লেভেইন 1921 সালে তিনি এই নিউক্লিক অ্যাসিডকে ডিএনএ এবং আরএনএ এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড তিনি আবিষ্কার করেন। যে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড আছে, একটা ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ এর পূর্ণ রূপ দেখো, খেয়াল করো। ডিএনএ মানে হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আর আরএনএ মানে হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে এই দুই ধরনের নিউক্লিক অ্যাসিড তিনি আবিষ্কার করেন, একটা হলো ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। এই নিউক্লিক অ্যাসিডগুলো যে সকল মৌল দ্বারা গঠিত হয় সেগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ফসফরাস। এর মধ্যে নাইট্রোজেন থাকে 15% আর ফসফরাস থাকে হচ্ছে 10%। আর আমরা জানি যে আমাদের যে জীবকোষে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে, একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। ডিএনএগুলো সাধারণত আমরা জানি নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে। নিউক্লিয়াসের ক্রোমাটিনে থাকে। নিউক্লিয়াসের ভিতরে যে সূত্রাকার যে ক্রোমাটিন থাকে এর মধ্যেই থাকে হচ্ছে ডিএনএ, আর আরএনএ থাকে হচ্ছে আরএনএর 90% আরএনএ থাকে হচ্ছে সাইটোপ্লাজমে। আর 10% থাকে নিউক্লিয়াসের অভ্যন্তরে যে উজ্জ্বল
অংশ থাকে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসের মধ্যে থাকে হচ্ছে বাকি 10%, তাহলে 90% থাকে সাইটোপ্লাজমে আর 10% থাকে নিউক্লিওলাসে। এখন আমরা যদি নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞা যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা কিসের ভিত্তিতে লিখব? নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড প্রথমে হচ্ছে এটা নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে এর মধ্যে। নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো কি কি? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল। অ্যাডিনিন, গুয়ানিন হলো পিউরিন, আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলো হচ্ছে পাইরিমিডিন। এর মধ্যে ডিএনএতে থাকে হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। আর আরএনএর মধ্যে থাকবে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, আর থাইমিনের পরিবর্তে এখানে থাকবে হচ্ছে ইউরাসিল। তাহলে নাইট্রোজেন গঠিত ক্ষারক থাকবে। আর থাকবে হচ্ছে পেন্টোজ সুগারের মধ্যে দুই ধরনের পেন্টোজ সুগার থাকবে, একটা হচ্ছে রাইবোজ আর একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ। রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে একটা অক্সিজেন হ্রাস পেলে তখন সেটাকে বলা হয় ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সি মানে হচ্ছে ডি মানে হ্রাস, আর অক্সি মানে অক্সিজেন, মানে একটা অক্সিজেন হ্রাস পাবে রাইবোজের 2 নাম্বার কার্বন থেকে, তখন ডিঅক্সিরাইবোজ হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে ফসফরিক অ্যাসিড থাকবে। ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4। তাহলে আমরা নিউক্লিক অ্যাসিডের সংজ্ঞাটা এভাবে বলতে পারি, নিউক্লিক অ্যাসিড হলো নাইট্রোজেন গঠিত ক্ষারক, তারপর হচ্ছে পেন্টোজ সুগার এবং ফসফরিক অ্যাসিডের সমন্বয়ে গঠিত অ্যাসিড, যা জীবদের বংশগতির ধারাসহ সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বংশগতি মানে কি? পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে সঞ্চারিত হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বংশগতি বা হেরিডিটি বলা হয়। এবং এই নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকিউল বলা হয়। মাস্টার মলিকিউল বলার কারণ হচ্ছে এটা জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং জীবের বংশগতি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, যার জন্য নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকিউল বলা হয়, বা আমরা আলাদাভাবে ডিএনএকেও মাস্টার মলিকিউল বলে থাকি। তারপর দেখো নিউক্লিক অ্যাসিডের মূল উপাদান। এখন আমরা নিউক্লিক অ্যাসিডের যে মূল উপাদান, এই এখানে যেগুলো বললাম, এই উপাদানগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথমে আলোচনা করব আমরা পেন্টোজ সুগার নিয়ে। পেন্টোজ সুগারের ক্ষেত্রে আমরা জানি যে পেন্টোজ সুগারগুলো সাধারণত 5 কার্বন বিশিষ্ট হয়, যেমন 1, 2, 3, 4 আর এখানে হলো একটা। এখানে হাইড্রোক্সিলগুলো নিচে দিবা, হাইড্রোজেন উপরে, আর এটা এখানে উপরে। আর 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন, আর এটা হলো 5 নাম্বার কার্বন। এটা হচ্ছে একটা পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা। এটার নাম হচ্ছে রাইবোজ। ঠিক আছে। এখন এই রাইবোজের এই যে 1 নাম্বার কার্বনে দেখো হাইড্রোক্সিলটা কোথায় আছে? উপরে আছে। যদি 1 নাম্বার কার্বনে হাইড্রোক্সিলটা উপরে থাকে তখন এটার নাম হয় বিটা। আর যদি এই যে আমরা যদি এটাকে চক্রাকারে না দেখিয়ে চেইন আকারে দেখাইতাম, তাহলে এই হাইড্রোক্সিলগুলো দেখতাম যে পরবর্তী কার্বনে যেগুলো আছে, বিশেষ করে যে 2 নাম্বার 3 নাম্বার, এগুলোর হাইড্রোক্সিলটা ডান পাশে অবস্থান করতেছে। কোন পাশে? ডান পাশে। যার জন্য ডান পাশে অবস্থান করার কারণে এটাকে ডি দিয়ে চিহ্নিত করা হয়। তাহলে বিটা ডি রাইবোজ। আমরা জানি যে এই বিটা ডি রাইবোজ সাধারণত কোথায় থাকে? আরএনএতে থাকে। কোথায় থাকে? আরএনএর মধ্যে থাকবে। আর যদি এই যে এখানে যদি 2 নাম্বার কার্বন থেকে যদি একটা অক্সিজেন যদি হ্রাস পায়, দেখো একটা অক্সিজেন হ্রাস পাইছে, হ্যাঁ, যখন একটা অক্সিজেন হ্রাস পাবে তখন এটা হয়ে যাবে বিটা ডি ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। তাহলে এটা হয়ে যাবে বিটা ডি ডিঅক্সিরাইবোজ। বিটা ডি ডিঅক্সিরাইবোজ। এর বিটা ডি ডিঅক্সিরাইবোজ থাকে হচ্ছে ডিএনএতে। বিটা ডি ডিঅক্সিরাইবোজ কোথায় থাকবে? ডিএনএতে। তাহলে এটা গেল হচ্ছে পেন্টোজ সুগারের পরে হচ্ছে এর মধ্যে থাকবে হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। তবে পেন্টোজ সুগারের
এখানে 1 নাম্বার কার্বনে যুক্ত হয় নাইট্রোজেন বেস, যেমন অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, যে কোনো একটা এখানে না এই পেন্টোজ সুগারে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হতে পারবে। আর 5 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয় হলো ফসফেট গ্রুপ, অর্থাৎ H3PO4, এটা যুক্ত হবে হলো এই জায়গায়। এই জায়গায় কিভাবে যুক্ত হবে? এই জায়গায় যুক্ত হবে এখানে, এই যে এরকম, এখানে ফসফেট গ্রুপ এরকম থাকবে, এই অক্সিজেন দ্বারা এই কার্বনের সাথে যুক্ত হবে। ঠিক আছে, এই সময় এই জায়গা থেকে এখানে যে হাইড্রোক্সিল ছিল, এইখানের হাইড্রোক্সিল আর এখানের এই জায়গায় একটা হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে এখানে পানি গঠন করবে। পানি গঠন করে 1 অণু পানি বের হয়ে যাবে। তখন এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হবে। এই যে ফসফেট এবং এই অক্সিজেনের সাথে, এই যে এখানে কার্বন, অক্সিজেনের 2টা হাত দিয়ে, 1 হাত দিয়ে ফসফেটের সাথে, আরেক হাত দিয়ে কার্বনের সাথে যুক্ত হয়ে এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করে ফসফেট গ্রুপটা এখানে অবস্থান করবে। আর নাইট্রোজেন বেসগুলো এই জায়গায় অবস্থান করবে, এখানে বন্ধন তৈরি করে, এই যে হাইড্রোক্সিল, এখানেও 1 অণু পানি বের হয়ে গিয়ে এখানে নাইট্রোজেন বেসগুলো অবস্থান করবে। হয় অ্যাডিনিন অবস্থান করবে, নাইলে গুয়ানিন অবস্থান করবে, নাইলে সাইটোসিন, নাইলে থাইমিন, নাইলে ইউরাসিল, যে কোনো একটা অবস্থান করবে। ঠিক আছে, যদি 1 নাম্বার কার্বনে এরকম নাইট্রোজেন বেস থাকে আর 5 নাম্বার কার্বনে যদি ফসফেট গ্রুপ থাকে আর এই পেন্টোজ সুগারের সাথে, তাহলে এটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর যদি এখানে যদি ফসফেট গ্রুপ যুক্ত না হয়, শুধু মনে করো যে এই নাইট্রোজেন বেস একটা যুক্ত হয়েছে পেন্টোজ সুগার 1 নাম্বার কার্বনে, তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আচ্ছা, এখন আমরা আসি নাইট্রোজেন গঠিত ক্ষারক। নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে আমরা জানি যে নাইট্রোজেন গঠিত ক্ষারক হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এগুলো হচ্ছে নাইট্রোজেন গঠিত ক্ষারক। আর নাইট্রোজেন গঠিত ক্ষারকগুলো হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। পিউরিনগুলো হচ্ছে 2 রিং বিশিষ্ট, আর পাইরিমিডিনগুলো হচ্ছে 1 রিং বিশিষ্ট। পিউরিনের সাধারণ সংকেত এটা হচ্ছে C5H4N4, আর পাইরিমিডিনের সাধারণ সংকেত হলো C4H4N2। এটা হচ্ছে পাইরিমিডিনের সাধারণ সংকেত। আর পিউরিনগুলো হচ্ছে অ্যাডিনিন এবং গুয়ানিন, এই 2টা হলো পিউরিন, আর সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, এই 3টা হচ্ছে পাইরিমিডিন। তাহলে পিউরিন এবং পাইরিমিডিনগুলো আমরা জানলাম। এখন এখানে এই যে পিউরিন পাইরিমিডিনের নাম আসছে, এখানে যে অ্যাডিনিন গুয়ানিন, এই অ্যাডিনিন গুয়ানিনটা আমাদের যে থাইমাস গ্রন্থি থাকে, আমাদের থাইরয়েড গ্রন্থির নিচে এখানে থাইমাস গ্রন্থি থাকে, গ্রন্থিকে ইংরেজিতে বলা হয় গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড শব্দ থেকে এখানে এই অ্যাডিনো শব্দের অ্যাডিনোসিন যেটা, ঠিক আছে, এই অ্যাডিনোসিনের অ্যাডিনো মানে হচ্ছে গ্ল্যান্ড, মানে গ্রন্থি। তাহলে এই গ্রন্থি থেকে অ্যাডিনোসিন আসছে, আর এখানে এই যে গুয়ানিন আসছে, এই গুয়ানিনটা হচ্ছে এই থাইমাস গ্রন্থি থাকে, এর নাম অনুযায়ী এখানে দেখা যায় যে এই থাইমিন শব্দটা এখানে চলে আসবে। তাহলে দেখো অ্যাডিনিন এবং থাইমিন এই 2টা আসে কোথা থেকে? থাইমাস গ্রন্থি থেকে। অ্যাডিনিন এবং থাইমিন আসে হচ্ছে থাইমাস গ্রন্থি থেকে। আর এখানে যে গুয়ানিনটা আছে, এই গুয়ানিনটা আসবে হচ্ছে গুয়ানো শব্দ থেকে। গুয়ানো মানে হচ্ছে বাদুর বা সি বার্ডের পরন্তমল। তাহলে বাদুর বা সি বার্ডের পরন্তমল, এটা এই মানে হচ্ছে গুয়ানো, আর এর সাথে এখানে এই গুয়ানোসিন শব্দটা আবির্ভূত হয়েছে। এছাড়া দেখা যায় যে এখানে যে সাইটোসিনটা আসছে হচ্ছে সাইটো থেকে। সাইটো মানে হচ্ছে সেল মানে কোষ। তাহলে এইভাবে এখানে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলোর নামকরণ হয়েছে। এখন আমরা এখানে এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, ইউরাসিল এগুলোকে একত্রে বলা হয় হচ্ছে ক্ষারকগুলোর বর্ণমালা। মানে নাইট্রোজেন গঠিত ক্ষারকের বর্ণমালা বলা হয় হচ্ছে এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিনকে। এখন এই নাইট্রোজেন বেসগুলোর গাঠনিক সংকেত আমাদের জানতে হবে। এই
যে নাইট্রোজেন বেস আছে 5টি, এই 5টি নাইট্রোজেন বেসের মধ্যে আমরা প্রথমে পিউরিন অর্থাৎ 2 রিং বিশিষ্টটা দেখব। 2 রিং বিশিষ্টের ক্ষেত্রে আমরা রিংগুলো কিভাবে আঁকবো দেখো। রিংগুলো আমরা আঁকবো এই 2 রিং। আবার এখানে আমরা নিচে আরেকটা আঁকবো, কারণ একটা হচ্ছে 2 রিংয়ের মধ্যে একটা হচ্ছে অ্যাডিনিন আর একটা হচ্ছে গুয়ানিন। অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুইটা হচ্ছে পিউরিন, এই দুইটা কি পিউরিন। তাহলে আমরা এই প্রথমে পিউরিন দুইটা আমরা শিখব। এটা হচ্ছে অ্যাডিনিন আর এটা হচ্ছে গুয়ানিন। এরকম আগে এঁকে নিবা, আঁকার পরে এই এই জায়গাগুলো আমরা এখানে মুছে প্রথমে এখানে দিবা নাইট্রোজেন, তারপরে এই জায়গায় কার্বন, এখানে আবার নাইট্রোজেন, তারপরে এখানে কার্বন, এই জায়গায় কার্বন, এখানেও কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন। একইভাবে এই জায়গায় এখানে নাইট্রোজেন দিবা, এখানে কার্বন, এখানে নাইট্রোজেন, এখানে কার্বন, 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 নাইট্রোজেন, নাইট্রোজেন, কার্বন। এভাবে দেওয়ার পরে অ্যাডিনিন এবং গুয়ানিন এই জিনিসটা কিন্তু দুইটাতেই সেম। এখন এখানে নাম্বারিংটা করে ফেলি আমরা 1 2 3 4 6, তারপরে 7 8 9। একইভাবে 1 2 3 4 5 6 7 8 9। এখন অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুইটার মধ্যে আমাদের মূল পার্থক্য কি সেটা বুঝতে হবে। যেমন এখানে 4 নাম্বার কার্বন, এই জায়গায় অ্যাডিনিনের ক্ষেত্রে এখানে নাইট্রোজেন, এই যে একটা অ্যামিনো গ্রুপ আছে NH2, ঠিক আছে, একটা নাইট্রোজেন আর 2টা হাইড্রোজেন, একটা অ্যামিনো গ্রুপ আছে এখানে। তাহলে এটা বুঝতে হবে যে আমাদের যদি 4 নাম্বার কার্বনে যদি অ্যামিনো গ্রুপ থাকে তাহলে এটা অ্যাডিনিন 2 রিং বিশিষ্টের মধ্যে। আর 2 রিং বিশিষ্টের মধ্যে যদি এখানে 4 নাম্বার কার্বনে একটা কিটো গ্রুপ, কিটো গ্রুপ মানে এই যে কার্বনের সাথে এরকম যদি থাকে তাহলে এটাকে বলা হয় কি কিটো গ্রুপ। তাহলে এখানে যদি 4 নাম্বার কার্বনে যদি কিটো গ্রুপ থাকে এবং এই জায়গায় এই যে 2 নাম্বার কার্বনে যদি NH2 অর্থাৎ অ্যামিনো গ্রুপ NH2 অ্যামিনো গ্রুপ থাকে, তখন এটাকে আমরা বলবো গুয়ানিন। গুয়ানিনের মধ্যে দেখো অ্যামিনো গ্রুপ আছে কোথায়, 2 নাম্বার কার্বনে আর 4 নাম্বার কার্বনে আছে কিটো গ্রুপ, তাহলে এটা গুয়ানিন। আর যদি শুধু 4 নাম্বার কার্বনে অ্যামিনো গ্রুপ থাকে তাহলে এটা হচ্ছে অ্যাডেনিন। এই দুইটাই হলো 2 রিং বিশিষ্ট। এখন এর মধ্যে যে দ্বিবন্ধন আছে সেগুলো আমরা কিভাবে দিব দেখো। প্রথমে এই যে 5 নাম্বার এবং 6 নাম্বার কার্বনের মধ্যে সব জায়গায় এটা মনে রাখবা 5 আর 6 নাম্বারের মধ্যে এখানে দ্বিবন্ধন থাকে। তাহলে 5 আর 6 এর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে, দ্বিবন্ধন দুইটা পরপর হতে পারে না। তাহলে গ্যাপ দিয়ে এখানে দ্বিবন্ধন আছে, এটা গ্যাপ দিয়ে এই জায়গায় আমি দ্বিবন্ধন দিতে পারবো, ঠিক আছে। এটা গ্যাপ দিয়ে আবার এখানে দ্বিবন্ধন দিতে পারবো। তাহলে এটা গ্যাপ দিলে আবার এখানে দ্বিবন্ধন আছে, আর দেওয়ার দরকার নেই। এটা গ্যাপ দিয়ে এখানে আমি দ্বিবন্ধন দিতে পারবো, ঠিক আছে। এটা গ্যাপ দিলে এখানে যদি দ্বিবন্ধন দেই তাহলে পাশাপাশি 2টা দ্বিবন্ধন হয়ে যাবে, আর দেওয়া যাবে না, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে একইভাবে দেখো, এই যে এখানে দ্বিবন্ধন দিলাম, তাহলে একটা গ্যাপ দিয়ে যদি আমি এখানে দ্বিবন্ধন দেই তাহলে এই যে পাশাপাশি 2টা দ্বিবন্ধন হয়ে যায়, দেওয়া যাবে না। আবার এটা এখানে দ্বিবন্ধন আছে, এটা গ্যাপ দিয়ে যদি আমি এখানে দেই তাইলে দ্বিবন্ধন দেওয়া যায়, এটা গ্যাপ দিয়ে এখানে দ্বিবন্ধন দেওয়া যায়। কিন্তু এই জায়গায় এটা গ্যাপ দিয়ে আমি চাইলে এখানেও কি করতে পারতাম, দ্বিবন্ধন দিতে পারতাম। তাহলে আমি এখানে যেহেতু এইটা থেকে খেয়াল করো, যেহেতু এই যে 5 আর 6 নাম্বার কার্বনে এখান থেকে দ্বিবন্ধন এখানে দেওয়া যাচ্ছে না, পাশাপাশি হয়ে যায়, তখন আমার এইদিকে ট্রাই করতে হবে। তখন এই যে এদিকে এটা গ্যাপ দিয়ে আমি এই জায়গায় দ্বিবন্ধন দিতে পারবো, ঠিক আছে। তারপর দেখো এটা গ্যাপ দিয়ে আমি এখানে দ্বিবন্ধন দিতে পারবো 7 আর 8 নাম্বারের মধ্যে, ঠিক আছে। তারপরে এটা গ্যাপ দিয়ে এখানে দিলে আবার এই যে পাশাপাশি 2টা হয়ে যায়, তাহলে আর দেওয়া যাবে না। তাহলে এইভাবে দেখা যায় যে আমার এই গাঠনিক সংকেতগুলো মুখস্থ করা লাগতেছে না, কৌশলটা জানা থাকলে আমি যে কোনো সময় আমি লিখতে পারবো, ঠিক আছে। এটা গেল অ্যাডিনিন এবং গুয়ানিন। এখন আমরা আসি বাকি যে এক রিং বিশিষ্ট যেগুলো। এক রিং বিশিষ্টের মধ্যে কি আছে, এক রিং বিশিষ্টের মধ্যে আছে থাইমিন, সাইটোসিন, ইউরাসিল। তাহলে আমরা এক রিংয়ের আমরা এখানে 3টা এক রিংয়ের দেখাবো আমরা।
এটা একটা, এই একটা, এই তিনটা আছে এখানে। এটা প্রথমটা আমরা থাইমিন দেখাবো, তারপরে এটা দেখাবো আমরা সাইটোসিন, আর এটা দেখাবো হচ্ছে ইউরাসিল। এখন দেখো প্রথমে থাইমিনের মধ্যে আমরা যদি দেখি, থাইমিনের মধ্যে তাহলে আমরা ওই কার্বনগুলো একইভাবে আমরা দিয়ে দিব এখানে, ওই একই নিয়মে প্রথম অংশের মধ্যে যেভাবে দিছিলাম। এই যে এখানে নাইট্রোজেন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে এটা কার্বন, এটা কার্বন এবং এটা কার্বন। এখানেও একইভাবে দিয়ে দাও, এই কোণাগুলো মুছে। নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, কার্বন। এখানেও একইভাবে নাইট্রোজেন, কার্বন, নাইট্রোজেন, কার্বন, কার্বন, কার্বন। এখন দেখো এখানে আমরা প্রথমে থাইমিনের মধ্যে আসি। থাইমিনের মধ্যে দেখা যায় যে এখানে এই যে 2 নাম্বারগুলো দিয়ে দেওয়া 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এখানে দেখো থাইমিনের মধ্যে এই যে 4 নাম্বার কার্বন আর হচ্ছে 2 নাম্বার কার্বন, এই দুই জায়গায় কিটো গ্রুপ আছে। আর 5 নম্বরে দেখা যায় যে একটা CH3 গ্রুপ আছে, ঠিক আছে, মিথেন গ্রুপ আছে। তাহলে এই যে এখানে একটা হচ্ছে CH3 আর 4 নাম্বার আর হলো 2 নম্বরে আছে কিটো গ্রুপ, তাহলে এটা হলো থাইমিন। আর থাইমিন থাকে কোথায়? থাইমিন থাকে আমরা জানি ডিএনএতে, ঠিক আছে। আর এই ইউরাসিল থাকে কোথায়? আরএনএতে। ইউরাসিলের ক্ষেত্রে হলো 4 নাম্বার কার্বনে কিটো গ্রুপ আর 2 নাম্বার কার্বনে কিটো গ্রুপ। 5 নাম্বার কার্বনে এখানে CH3 নাই, 5 নাম্বার কার্বনে CH3 নাই। এটাই হলো এই দুইটার মধ্যে মূল পার্থক্য। আর এখানে আরেকটা দেওয়া আছে দেখো, যেটা সাইটোসিন। সাইটোসিনের ক্ষেত্রে এই যে 4 নাম্বার কার্বনে এখানে একটা অ্যামিনো গ্রুপ থাকবে আর 2 নাম্বার কার্বনে একটা কিটো গ্রুপ থাকবে, 2 নাম্বার কার্বনে একটা কিটো গ্রুপ থাকবে। তাই এটা দিয়ে আমরা বুঝবো যে এটা হচ্ছে কি সাইটোসিন। তাহলে সাইটোসিনের ক্ষেত্রে এটা থাকবে। আর আমরা বলছি যে 5 নাম্বার কার্বন সবগুলো দেখো 5 আর 6 এর মধ্যে আমরা এখানে আগে দ্বিবন্ধন দিয়ে নিলাম। তাহলে এখন দেখো এই যে এখানে একটা গ্যাপ দিয়ে এখানে দ্বিবন্ধন দেওয়া যাবে না, কারণ এই যে পাশাপাশি হয়ে যাবে। এখানে একটা গ্যাপ দিয়ে এখানে দ্বিবন্ধন দেওয়া যাবে না, পাশাপাশি হয়ে যাবে। তাহলে দ্বিবন্ধন আর না দেওয়া গেলে কি করতে হবে? আমাদের দেখতে হবে আমাদের কার্বনের যোজনী হলো কত 4 আর নাইট্রোজেনের যোজনী হলো 3। তাহলে এই হাতগুলো আমাদের ফিল আপ করতে হবে। কার্বনে দেখো এখানে প্রত্যেকটা এভাবে চেক দিতে হবে যে কার্বনে দেখো 4টা হাত আছে, তাহলে এখানে কিছু করা লাগবে না। এখানে নাইট্রোজেনে দেখো 2টা হাত আছে, তাহলে আমি যদি একটা হাইড্রোজেন দিই তাহলে এখানে একটা বন্ধন তৈরি করবে, তাহলে 3টা হয়ে যাবে, নাইট্রোজেনের যোজনী ফিল আপ হয়ে যাবে। এখানে কার্বনের 4টা আছে, এখানে কিছু করার না, এখানে তিনটা হইতে একটা হাইড্রোজেন দিলে 3টা যোজনী হয়ে যাবে। এখানে দেখো কার্বনে 1 2 3টা হাত, তাহলে এই জায়গায় একটা হাইড্রোজেন দিলে হয়ে যাবে। এভাবে দেখা যায় যে আমরা থাইমিনটা কমপ্লিট করে ফেললাম। তারপর ইউরাসিলের ক্ষেত্রে সেম একই জিনিস। এখানে দেখো 3টা আছে, তাহলে একটা হাইড্রোজেন দিয়ে দিতে হবে। এখানে 3টা আছে, একটা হাইড্রোজেন দিয়ে দিতে হবে। এখানে 2টা আছে, নাইট্রোজেনের যোজনী 3, তাহলে একটা হাইড্রোজেন দিলে হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন দিলে হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা কি করব? এইভাবে আমরা এগুলোর মানে যোজনীগুলো মিলিয়ে ফেলবো। আর এখানে দেখো একইভাবে এই জায়গায় আমরা একটা হাইড্রোজেন দিলে 1 2 3 4 হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন দিলে 1 2 3 4, ঠিক আছে। আর এখানে একটা হাইড্রোজেন দিলে 1 2 3 হয়ে যাবে। এখানে একটা হাইড্রোজেন দিলে 1 2 3 মিলে যাবে। তাহলে এটা হচ্ছে কি থাইমিন, আর এটা হচ্ছে সাইটোসিন, আর এটা হচ্ছে ইউরাসিল। এভাবে আমরা সহজে মুখস্থ না করে, ঠিক আছে, সহজে আমরা এগুলো মনে রাখতে পারি। তাহলে আমরা এই নাইট্রোজেন গঠিত ক্ষারগুলো দেখালাম। নাইট্রোজেন গঠিত ক্ষারগুলোর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কি ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিড। তাহলে আমরা এখন ফসফরিক অ্যাসিড দেখো, ফসফরিক অ্যাসিড। ফসফরিক অ্যাসিডটা হচ্ছে H3PO4। এই ফসফরিক অ্যাসিড এটি মধ্যে যে ফসফরাস থাকে, ফসফরাসের যোজনী হলো 5, অক্সিজেন থাকে, অক্সিজেনের যোজনী হলো 2, হাইড্রোজেনের যোজনী 1, হাইড্রোজেনের যোজনী 1, ঠিক আছে। তাহলে এখানে এই ফসফরিক অ্যাসিডটা কি গাঠনিক সংকেতটা হলো এরকম,
দেখো এখানে যে 1 2 3 4 5, আবার অক্সিজেনের দেখো 1 2, ঠিক আছে। এখানে এই অক্সিজেন, এখানে যে অক্সিজেন আছে হাইড্রোজেনের সাথে একটা বন্ধন আর এখানে একটা বন্ধন, তাহলে এইভাবে যোজনী কমপ্লিট করে এটা হলো একটা ফসফরিক অ্যাসিডের গাঠনিক সংকেত। এই ফসফরিক অ্যাসিডগুলো এই যে এই জায়গাটা আছে, এই জায়গাটা মূলত এই যে যেমন একটা পেন্টোজ সুগারের এখানে এরকম থাকে, আর এখানে যে হাইড্রোক্সিল গ্রুপ আছে এই জায়গায় দেখা যাবে যে নাইট্রোজেন বেসগুলো যুক্ত হবে। এখানে নাইট্রোজেন বেসগুলো এই যে এরকম নাইট্রোজেন বেস 2 রিংয়েরটাও যুক্ত হইতে পারে, 1 রিংয়েরটাও। 2 রিংয়েরটা যদি যুক্ত হয় তাহলে এই জায়গায় যে নাইট্রোজেন থাকে 2 রিংয়ের, আমরা জানি এখানে 9 নাম্বার নাইট্রোজেনটা থাকে। আমরা একটু আগে দেখাইছি যে এই যে নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8 9, 9 নাম্বার নাইট্রোজেন। 9 নাম্বার নাইট্রোজেনের এখানে যে হাইড্রোজেনটা আছে এই হাইড্রোজেন দেখা যাবে যে এখান থেকে এই যে মানে পানি অপসারণ করে এই জায়গায় তখন অক্সিজেনের মাধ্যমে এখানে একটা যৌগ তৈরি করবে। অক্সিজেনের মাধ্যমে এই যে এরকম এখানে একটা বন্ধন তৈরি হবে অক্সিজেন দিয়ে এই নাইট্রোজেনের সাথে আর হলো কার্বনের সাথে। তাহলে 9 নাম্বার নাইট্রোজেন আর হলো এখানে 1 নাম্বার 1 2 3 4 5 1 নাম্বার সাথে যুক্ত হবে। তাহলে এই নাইট্রোজেন বেসগুলো মধ্যে 2 রিং বিশিষ্ট যেগুলো সেগুলো 9 নাম্বারের সাথে যুক্ত হবে, 9 নাম্বার নাইট্রোজেনের সাথে, এখানে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে। আর যেগুলো 1 রিং বিশিষ্ট সেগুলো 1 নাম্বার নাইট্রোজেন। 1 রিং বিশিষ্ট যেগুলো সেগুলোর হচ্ছে 1 নাম্বার নাইট্রোজেন। এই যে 1 নাম্বার নাইট্রোজেন, এখানে নাইট্রোজেন থাকে, তো এই 1 নাম্বার নাইট্রোজেনের সাথে এখানে পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনের সাথে গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে। আর এখানে ফসফরিক অ্যাসিডটা পেন্টোজ সুগারের সাথে দেখো কীভাবে বন্ধন করে, এইখানে এই যে পানিটা অপসারিত হয়ে যাবে, পানি অপসারিত হয়ে গেলে এই অক্সিজেন এই কার্বনের সাথে এইভাবে বন্ধন করে এখানেও একটা গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি করবে, এর মাধ্যমে দেখা যাবে যে যুক্ত হবে। যখন এই যে একটা নাইট্রোজেন বেস তারপরে একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ পেন্টোজ সুগারের সাথে যুক্ত হয় এটাকে বলা হয় নিউক্লিওটাইড। আর যদি এখানে এই শুধু একটা নাইট্রোজেন বেস আর এর সাথে একটা পেন্টোজ সুগার যুক্ত থাকে, অর্থাৎ পেন্টোজ সুগারের 1 নাম্বার কার্বনে যদি শুধুমাত্র নাইট্রোজেন বেস থাকে তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। আর যদি ফসফেট গ্রুপও যুক্ত হয় 5 নাম্বার কার্বনে তখন বলা হয় নিউক্লিওটাইড। এখন দেখো এই বিভিন্ন প্রকার নিউক্লিওটাইডের এখানে উদাহরণ দেওয়া আছে। বিভিন্ন প্রকার নিউক্লিওটাইডের মধ্যে যেমন এটা ছবিটা আমি তোমাদেরকে তুলে দিয়ে দিব। যেমন দেখো এখানে প্রথমে দেওয়া আছে এএমপি মানে অ্যাডেনোসিন মনোফসফেট, তারপরে ডিএএমপি ডিঅক্সি অ্যাডেনোসিন মনোফসফেট, এডিপি অ্যাডেনোসিন ডাইফসফেট, ডিএডিপি ডিঅক্সি অ্যাডেনোসিন ডাইফসফেট, এটিপি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ডিএটিপি ডিঅক্সি অ্যাডেনোসিন ট্রাইফসফেট, এনএডি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, এনএডিপি নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, NADH2 নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড রিডিউসড ফর্ম। তারপর এফএডি ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, FADH2 রিডিউসড ফ্লাভিন অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড, জিটিপি গুয়ানোসিন ট্রাইফসফেট, সিটিপি সাইটিডিন ট্রাইফসফেট, টিটিপি থাইমিডিন ট্রাইফসফেট, ইউটিপি ইউরিডিন ট্রাইফসফেট। তাহলে এগুলোর পূর্ণরূপ পরীক্ষায় আসে, তোমরা আশা করি এগুলো পূর্ণরূপগুলো দেখবে। এরপরে নিউক্লিওটাইডের পরে হচ্ছে এখানে কাজগুলো দেখো। এই নিউক্লিওটাইডের কাজ, নিউক্লিওটাইডগুলো ডিএনএ এবং আরএনএ গঠনের মূল উপাদান। ডিএনএ এবং আরএনএ, কারণ অসংখ্য নিউক্লিওটাইড মিলে একটা পলিনিউক্লিওটাইড চেইন গঠিত হয়, আর 2টা পলিনিউক্লিওটাইড চেইন মিলে একটা ডিএনএ গঠিত হয়, আর হচ্ছে বা একটা পলিনিউক্লিওটাইড চেইন নিয়ে আরএনএ গঠিত হয়। এছাড়াও দেখা যায় যে NADP প্লাস এগুলো আছে, এগুলো হচ্ছে বিপাকে সহায়তা করে। তারপরে প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে হচ্ছে জিটিপি, শ্বসনে সহায়তা করে এটিপি, ফসফোলিপিড সংশ্লেষণে সহায়তা করে সিটিপি। আর ডাইনিউক্লিওটাইড মানে হচ্ছে যেমন এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, এই নাইট্রোজেন বেস, যে কোনো নাইট্রোজেন বেস থাকতে পারে, অ্যাডেনিন গুয়ানিন সাইটোসিন থাইমিন, 1 নাম্বার কার্বন এটা। আর এখানে দেখো এটা একটা নিউক্লিওটাইড,
আমরা নিচে আরেকটা নিউক্লিওটাইড আমরা আঁকলাম, এটা হচ্ছে আরেকটা নিউক্লিওটাইড। এটার মধ্যে মনে করো অ্যাডেনিন আছে আর এটার মধ্যে গুয়ানিন আছে। এই যে দুইটা নিউক্লিওটাইড উপরে নিচে আছে, একটা এই যে ফসফেট গ্রুপ দেখো কয় নাম্বার, 5 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, 5 নাম্বার কার্বনে যুক্ত হয়েছে। তাহলে দেখো এই দুইটা নিউক্লিওটাইডের মধ্যে যখন এই যে এখানে এই যে একটার 3 নাম্বার কার্বনের সাথে এবং আরেকটার 5 নাম্বার কার্বনের সাথে এই ফসফরিক অ্যাসিডের মাধ্যমে ফসফোডাইএস্টার বন্ধনের মাধ্যমে যখন এই দুইটা নিউক্লিওটাইড যুক্ত হবে, এটাকে বলা হয় ফসফোডাইএস্টার বন্ধনী। তাহলে এই ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যখন দুইটা নিউক্লিওটাইড যুক্ত হবে তখন এটাকে বলা হয় ডাইনিউক্লিওটাইড। তখন এটাকে কি বলা হয়? ডাইনিউক্লিওটাইড। যখন এরপরে আরও অসংখ্য যুক্ত হবে, অনেকগুলো যুক্ত হবে, তখন বলা হয় পলিনিউক্লিওটাইড। যেমন এখানে সাইটোসিন। এরকম অসংখ্য যদি আরও খালি যুক্ত হতে থাকবে, এরকম অসংখ্য যুক্ত হলে তখন এটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। দেখো এই একটা পলিনিউক্লিওটাইড চেইনে দেখো এখানে যে 5 নাম্বার কার্বনটা ফ্রি আছে আর এখানে নিচে 3 নাম্বার কার্বন ফ্রি আছে। এজন্য পলিনিউক্লিওটাইড চেইনগুলো এই যে এইভাবে লেখা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে। ঠিক আছে, এই ডিএনএর ক্ষেত্রে একটা যদি 5 প্রাইম থেকে 3 প্রাইম অভিমুখে হয়, আরেকটা হবে 3 প্রাইম থেকে 5 প্রাইম অভিমুখে। দুইটা চেইন কি থাকবে? পরস্পরের বিপরীতমুখী থাকবে। আমরা যখন ডিএনএ পড়াবো সেখানে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। নিউক্লিক অ্যাসিডের তাহলে আমরা এখানে দেখলাম যে পলিনিউক্লিওটাইড কাকে বলে? অসংখ্য নিউক্লিওটাইড যদি এই ফসফোডাইএস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিনিউক্লিওটাইড চেইন। এই পলিনিউক্লিওটাইড চেইনগুলো দুইটা পলিনিউক্লিওটাইড চেইন মিলে ডিএনএ গঠন করবে আর একটা পলিনিউক্লিওটাইড চেইন আরএনএ গঠন করবে। এখন দেখো নিউক্লিক অ্যাসিডের প্রকার। আমরা জানি নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? আমরা আগেই বলছি যে নিউক্লিক অ্যাসিড হচ্ছে 2 প্রকার। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডিএনএ আর একটা হচ্ছে আরএনএ। তাহলে আমরা প্রথমে আমরা যদি দেখি যে ডিএনএগুলো সাধারণত আমরা জানি যে সূত্রাকার হয়। ডিএনএ সাধারণত সূত্রাকার হয়। তবে আমাদের যে আদিকোষী প্রাণী যেগুলো, যেমন ব্যাকটেরিয়া, ইস্ট, নীলাভ, সবুজ শৈবাল, এদের মধ্যে দেখা যায় যে যেই ডিএনএ থাকে সেগুলো সাধারণত বৃত্তাকার। এছাড়া কোষীয় অঙ্গাণুর মধ্যে ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে হচ্ছে বৃত্তাকার ডিএনএ। তাহলে ডিএনএ মূলত সূত্রাকার, কিন্তু এই আদিকোষ, তারপর হচ্ছে কোষের ক্লোরোপ্লাস্ট, তারপরে মাইটোকন্ড্রিয়া, এগুলোর মধ্যে যে ডিএনএ থাকে সেটা হচ্ছে বৃত্তাকার ডিএনএ। এই ডিএনএ অসংখ্য নিউক্লিওটাইড নিয়ে গঠিত হয় পলিনিউক্লিওটাইড চেইন, আর দুইটা পলিনিউক্লিওটাইড চেইন মিলে ডিএনএ গঠিত হয়। আর ডিএনএটা অনেকটা দেখতে ঘোরানো সিঁড়ির মতো। আমরা আজকে এই সময় শেষ হওয়ার জন্য আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করছি। আগামী ক্লাসে আমরা ডিএনএর যে ভৌত গঠন আছে, অর্থাৎ ডিএনএ সম্পর্কে পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করব। সবাই আশা করি এই ক্লাসটা ভালোভাবে শুনবে এবং পড়াগুলো ভালোভাবে আত্মস্থ করবে। আল্লাহ হাফেজ।